আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আজকের ম্যানেজমেন্ট প্রথম পত্রের সিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের উপর গুরুত্বপূর্ণ বোর্ড সৃজনশীল সমাধানের চেষ্টা করব। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান এবং ক্লাসটি শেয়ার করে দিন। প্রথমেই আমরা আগে কোম্পানি সংগঠন, তারপর হচ্ছে এক মালিকানার সংগঠন, তারপরে হচ্ছে অংশীদারি সংগঠন, অর্থাৎ বিভিন্ন সংগঠনের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। আবারও বলছি, সবাই একটু এটা দেখতে থাকুন। প্রথমে আমরা বিভিন্ন সংগঠন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এক মালিকানা, অংশীদারি, কোম্পানি, সমবায়, চারটা নিয়ে একসাথে। তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে। সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দেই। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার দেখতে চাই। আর ইনশাল্লাহ যা করাবো এগুলো থেকে কালকে কমন পাবেন, নিশ্চিত থাকুন। যা করাবো এখান থেকেই সব কমন আসবে। এটা একটু দেখতে থাকুন, কারণ এই চারটা একসাথে করাবো তো এই জন্য। যাদের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তো কমার্সের সবার জন্যই বাধ্যতামূলক। এটা তো আর কোনো মার্কেটিং বা ফিনান্স সাবজেক্ট না যে সবার লাগবে না। সবার জন্য এটা বাধ্যতামূলক ম্যানেজমেন্টটা। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় এবং ফ্রেন্ডদের মেনশন করে দেই। আমরা তো গতকালকে নিয়েছিলাম বেসিক ক্লাস। আজকে নিব হচ্ছে সৃজনশীল ক্লাস, কোনগুলো পরীক্ষায় আসবে। ইনশাল্লাহ যা করাবো সেখান থেকে সেরকম প্রশ্নই পরীক্ষায় আসবে, টেনশনের কিছু নাই। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি। ওকে, আজকে সময় নষ্ট করবো না, আর 1 মিনিটের মধ্যে শুরু করে দিব। এবং বোর্ডে সৃজনশীল করবেন সবাই একটু সাথে ক্যালকুলেটর রাখেন। হ্যাঁ, কারণ এই যে সমবায় সমিতির অঙ্ক আছে তো, এটার ম্যাথও করাই দিব, এই জন্য হাতে একটু ক্যালকুলেটর রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবাই আরেকটু কষ্ট করে কয়েকটা শেয়ার করে দেই। আর ফ্রেন্ডদের মেনশন করে দিন, ফ্রেন্ডদের মেনশন করে দিন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন। আচ্ছা, ঠিক আছে। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। দেখুন, প্রথমে আমি এই চারটা নিয়ে ক্লাস নিব। 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, এগুলোর বোর্ড প্রশ্ন করাবো। এই জন্য আমি সংক্ষেপে 1 মিনিট আলোচনা করছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, এক মালিকানা, মালিক কয়জন? একজন। অংশীদারি ব্যবসায়ের মালিক কয়জন? সাধারণ ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 20, আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 10। কোম্পানি সংগঠন, প্রাইভেট হলে 2 থেকে 50, পাবলিক হলে 7 থেকে 80। এটা হচ্ছে যারা প্রবর্তক থাকবে। হ্যাঁ, এই প্রবর্তক। আচ্ছা, নিবন্ধনের ক্ষেত্রে এই সদস্য সংখ্যা 2 থেকে 50, 7 থেকে 80। সমবায় সর্বনিম্ন 20 জন, সর্বোচ্চ কথা বলা নাই। আইন, এক মালিকানার আইন নেই। অংশীদারি আইন 1935, কোম্পানি আইন 94, সমবায় আইন 2001। এরপর দেখেন দায়, এক মালিকানা এবং অংশীদারি দায় অসীম, কোম্পানি সংগঠন এবং সমবায় সমিতির দায় সসীম। ওকে, দলিলগুলো দেখেন। এক মালিকানা ট্রেড লাইসেন্স, এখানে চুক্তি বা চুক্তিপত্র, স্মারকলিপি প্রধান দলিল, উপবিধি মূল দলিল সমবায় সমিতির। সবাই একটু কষ্ট করে জানান এইটা ক্লিয়ার। তাহলে আমি এখন সৃজনশীলে চলে যাব, বোর্ডে কেমন সৃজনশীল আসে এইটুকু ক্লিয়ার করে নেন। সবাই এইটুকু ক্লিয়ার?
ওকে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়ে গেলে আমি এখন মূল আলোচনায় চলে আসব। ওকে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওকে, একটু ফাস্টে পড়াবো, এটাকে শেষ করেন, তাহলে আমাদের এই সৃজনশীলগুলো করতে সহজ হবে। এটা একটু শেষ করে ফেলেন সবাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, এবার আসেন শেষ মূল আলোচনায় চলে আসি, যেটা আমাদের সৃজনশীলের জন্য লাগবে বা সৃজনশীলে এসেছে। ওকে, সময় নষ্ট করবো না। ওকে, ঢাকা বোর্ড থেকেই দেখাই, ক্লিয়ার ভাবে একটু দেখার চেষ্টা করেন, হ্যাঁ, ক্লিয়ার ভাবে দেখার চেষ্টা করেন। ওকে, আমি যে সব সৃজনশীলগুলো করাবো আগামীকালকে এইরকম সৃজনশীলগুলোই পরীক্ষায় আসবে। মিনিমাম 11টা সৃজনশীল 7টা উত্তর করতে হবে, কমপক্ষে 5টা এরকম পাবেন, কমপক্ষে 5টা, আর সর্বোচ্চ 8-9টা পর্যন্ত পাবেন এরকম। ঠিক আছে, যা করাবো। আচ্ছা, ক্যাপসুল তো দিয়ে দিচ্ছি আমি আগেই। ওকে, একে দেখেন, কামাল কলেজের কাছে একটি মণিহারি দোকান পরিচালনা করেন। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসায়টি লাভজনক হয়ে ওঠে। সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার কিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাকে সাহায্য করার জন্য সে মাসিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার ছোট ভাইকে এ কাজে নিয়োগ দেয়। বছরান্তে কামালের ছোট ভাই মুনাফা দাবি করে। মালিক ছিল একজন, কে ছিল? কামাল। পরে তার ছোট ভাইকে সে কি করছে? বেতন দিয়ে কর্মচারী হিসেবে রাখছে, কিন্তু তার ছোট ভাই কি দাবি করছে? মুনাফা দাবি করছে। প্রশ্ন, উদ্দীপকে কামালের ব্যবসায়টি কোন ধরনের? 4টার মধ্যে এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়। দ্রুত উত্তর করবেন, দ্রুত চলে যাব। উদ্দীপকে কামালের ভাইয়ের মুনাফা দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো। কামালের ভাই কি মুনাফা পাওয়ার অধিকার রাখে? দ্রুত দেখেন, একটু দ্রুত দ্রুত বলবেন, আমিও দ্রুত চলে যাব। হ্যাঁ, ওকে, এরকম প্রশ্নই আসবে। যেহেতু ভালো করে লক্ষ্য করেন, এখানে মালিক একজন, শুধু কামাল, তার মানে এটা হচ্ছে এক মালিকানা সংগঠন, এক মালিকানা। যেহেতু তার ভাইকে সে মাসিক নির্দিষ্ট অর্থের বিনিময়ে রাখছে, তাকে কোনো অংশীদার বানায়নি, সে তো কোনো অংশীদার নয়, এই কারণে তার ভাইয়ের মুনাফা দাবির যৌক্তিকতা অযৌক্তিক। অযৌক্তিক বলেন, এরকম সৃজনশীল আসলে কি ক্লিয়ার পারা যাবে? সবার উত্তর হয়েছে। হালিমা, অহন, বন্যা, শানয়, ওকে, আকিবা, তানভীর, হাসিব, মাশাআল্লাহ অনেকেই উত্তর দিয়েছেন, ভেরি গুড। হাসিবুল, ওকে, তাহলে আমরা আসি পরের সৃজনশীলে। খুব সহজ সৃজনশীল ছিল, বেশি না। এক মালিকানা ব্যবসার আকার ছোট কেন? মালিকের সীমাবদ্ধতা আছে সামর্থ্যের, এই জন্য। এটা দেখেন, সবাই একটু কষ্ট করে এটা দেখেন। 2 নম্বরটা, সুমন, জসিম ও কাসিম 3 জন বন্ধু চুক্তির মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। ব্যবসা ভালো হওয়ার কয়েক বছরের মূলধনের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু মতিনের নিকট 5 লক্ষ টাকা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আদায় করতে পারছেন না। এমনকি আদালতের আশ্রয় নিতেও তারা ব্যর্থ হয়। দেখেন, মতিন থেকে 5 লাখ টাকা পাবে, তারা আদায় করতে পারছে না, আবার আদালতের আশ্রয় নিতেও তারা ব্যর্থ হচ্ছে। একদম সহজ কথা বলেন, উদ্দীপকের ব্যবসাটি কোন ধরনের ব্যবসা? এরপরে বলেন কি কারণে তারা এই মতিনের নিকট হতে 5 লক্ষ টাকা, এই যে
5 লক্ষ টাকা আদায় করতে পারছে না কেন, আর এই যে চুক্তির মাধ্যমে গঠিত হয় সেটা কোন ধরনের ব্যবসা? দেখি কে কে বলতে পারেন এটা উত্তর। সঠিক উত্তর যারা পারবেন 7-7, সঠিক উত্তর যারা পারবেন তারা 7-7 পাবেন। ওকে, দেখেন এখানে যে বলছে চুক্তি, চুক্তির মাধ্যমে হবে নিঃসন্দেহে অংশীদারি ব্যবসা, চুক্তির মাধ্যমে গঠিত হয় অংশীদারি ব্যবসা। 5 লক্ষ টাকা তারা কেন আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে? কারণ আমরা জানি নিবন্ধন না থাকলে 100 টাকার বেশি পাওনা আদায় করতে পারে না। নিবন্ধন না থাকলে, যেহেতু ধরে নিতে হবে এটা এই অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করা ছিল না, এই জন্য 100 টাকার বেশি টাকা 10,000 হোক 5,000 হোক মানে আদায় করার জন্য মামলা করতে পারে না। তাহলে কেন? নিবন্ধন নাই, নিবন্ধন নেই, এখানে নিবন্ধন করা থাকলে পারতো, নিবন্ধন করা নাই। ওকে, ক্লিয়ার? ঘুমন্ত অংশীদার কাকে বলে? যারা পরিচালনা করে না, মূলধন দেয় অসীম দায় বহন করে, শুধু পরিচালনা করার সময় নাই, ঘুমিয়ে থাকে, তারা ঘুমন্ত অংশীদার। বলেন এটা ক্লিয়ার 2 নম্বরটা? তাহলে আমি পরেরটায় যাব, ঠিক আছে? তাহলে আমি তারপরে যাব। এটাতে আমি পরেরটায় যাব, এটুকু ক্লিয়ার? এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন, যেন তেন পড়াচ্ছেন, এগুলো সব বোর্ড প্রশ্ন। আচ্ছা, তারপরে আসেন ধাপে ধাপে যাচ্ছি, পরেরটা দেখেন, এটা দেখেন। মিস্টার আলাল চারুলতা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। বছর শেষে তিনি তুলনামূলকভাবে কম লভ্যাংশ পেলেও পরিচালক নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আছে। মানে আলাল যে শেয়ার কিনছে সেই শেয়ার কেনার মাধ্যমে সে ভোট দিতে পারে। পরেরটা, অপরদিকে মিস্টার বেলাল, ওকে, আরেকটা নাম হচ্ছে বেলাল, বেলাল উক্ত কোম্পানির এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছে যা থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়, কিন্তু ভোট দেওয়া থেকে বিরত থাকেন। মানে নির্দিষ্ট লভ্যাংশ পাবে, আর এই ভোট দেওয়ার অধিকার তার নেই। প্রশ্ন, বেলালের ক্রয়কৃত শেয়ারকে কোন ধরনের শেয়ার বলে? আগে বলছে বেলালেরটা। বেলাল কোম্পানি লভ্যাংশ গ্রহীতা, মালিক নয়। তুমি কি একমত? ওকে, প্রশ্ন দেখেন, এখানে বলছে বেলাল, প্রথমে বেলালেরটা কোন ধরনের শেয়ার এটা আপনারা বলেন। আরেকটা হচ্ছে বেলাল কোম্পানি লভ্যাংশ গ্রহীতা, মালিক নয়। তুমি কি এটার সাথে একমত? ওকে, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে দেখেন। আলাল যে শেয়ারটা কিনছে সেটা হচ্ছে সাধারণ শেয়ার, কারণ ভোট দেওয়ার অধিকার আছে। কিন্তু বেলাল যে শেয়ারটা কিনছে সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আমরা জানি কি একটা কোম্পানির, যদিও এটা এই দুইটাই মালিকানা নির্দেশ করে, তবে প্রকৃত মালিক, আবারও বলছি, প্রকৃত মালিক হচ্ছে আলাল। বলবেন স্যার কেন? মালিকানা তো দুইটাই নির্দেশ করে। কারণ প্রকৃত মালিক আলাল, এই কারণে আলালের ভোট দেওয়ার অধিকার আছে, এই বেলালের ভোট দেওয়ার অধিকার নাই। তাহলে আপনি কিসের মালিক? আপনার ভোট দেওয়ারই অধিকার নাই। এই জন্য বলা যায় সাধারণ শেয়ার হোল্ডাররাই কোম্পানির প্রকৃত মালিক। ঠিক আছে? ওকে, এটা কি ক্লিয়ার? তাহলে আমি পরের সৃজনশীলে যাব। এটা ক্লিয়ার হলে বলেন, পরেরটায় চলে যাব আমি। এরকম সৃজনশীল আসবে কালকের পরীক্ষায়, নিশ্চিত থাকেন। এরকম সিকিউ কালকের পরীক্ষায় আসবে। ওকে, দেখি কার কার হয়েছে। 7-7 পাইছেন কয়জন? যাদের হবে তারা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, একমত কিনা? হ্যাঁ, একমত হবে। আশা করি বুঝতে পারছেন, ব্যাখ্যাটা বুঝতে পারছেন তো। বোনাস শেয়ার কাকে দেওয়া হয়? নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ যে শেয়ার দেওয়া হয়। ওকে, এরপরটা দেখেন,
সুমন 20 জন বন্ধু মিলে শাপলা নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতার উদ্যোগ নিয়েছে। কয়জন? 20 জন। তারা যথাযথ পরিকল্পনা ও প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়ে এই প্রতিষ্ঠানটি কার্যারম্ভ করতে পারলেন, কিন্তু মূল কার্যারম্ভ করতে পারছে কি? কাজ শুরু করতে পারছে নিবন্ধন পাওয়ার পরে, মানে নিবন্ধনের পর কাজ শুরু। আচ্ছা, পরে দেখেন, কিন্তু মূলধন বৃদ্ধির জন্য বাজারের শেয়ার বিক্রি করতে গিয়ে কোম্পানিটি আইনগত বাধার সম্মুখীন হলেন। শেয়ার বিক্রি পারছে না, করতে পারেনি, বাজারে শেয়ার বিক্রি করতে পারেনি। আচ্ছা, ওকে। উদ্দীপকের শাপলা কোন ধরনের কোম্পানি? শুনেন, এবার একটু আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। যে সকল কোম্পানি নিবন্ধনের পরই কাজ শুরু করতে পারে এবং বাজারে শেয়ার বিক্রি করতে পারে না, তারা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারা কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে নিবন্ধনের পর কাজ শুরু করে প্রাইভেট, শেয়ার বিক্রি করতে পারে না প্রাইভেট। আর পাবলিক কোম্পানি হইলে নিবন্ধনের পর কাজ শুরু করতে পারতো না, তাদের কার্যারম্ভের অনুমতিপত্র দলিলটা সংগ্রহ করতে হতো। উদ্দীপকের শাপলা কোম্পানির শেয়ার বিক্রির কোন ধরনের বাধার সম্মুখীন হলো? কারণ প্রাইভেট কোম্পানি বাজারে শেয়ার ছাড়তে পারে না, তারা শুধুমাত্র সদস্যদের মধ্যে শেয়ার বন্টন করতে পারবে, কোম্পানি আইন 1994 সাল অনুযায়ী। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি পরেরটায় যাব। ন্যূনতম মূলধন কি জিনিস? ন্যূনতম মূলধন হচ্ছে কোম্পানির প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি 6 মাসের মধ্যে যেই মূলধনটা বাধ্যতামূলকভাবে সংগ্রহ করে সেটা ন্যূনতম মূলধন। এটা মোট মূলধনের 5% হতে হয়, শুধুমাত্র পাবলিকের জন্য দরকার, যেটা দিয়ে তারা প্রাথমিক খরচ নির্বাহ করবে। তাহলে বুঝতে পারছেন, নিবন্ধনের পর কাজ শুরু, শেয়ার বিক্রি করতে পারেনি প্রাইভেট, এই কারণে, এবং এর কারণেই সমস্যাটা। গণংটাইতে বললাম উদ্দীপকের শাপলা কোম্পানি শেয়ার বিক্রি কোন বাধার সম্মুখীন হলেন? কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি। কেন? কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি তো বাজারে শেয়ার ছাড়ার অধিকার রাখে না, বাজারে শেয়ার ছাড়তে হলে তাদের অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি হইতে হবে। এইটা দিয়ে ব্যাখ্যা করবেন, এত ব্যাখ্যার বেশি নাই এখানে আর কিছু। ওকে, সবাই একটু ক্যালকুলেটর নেয়, এই ম্যাথ আছে, সবাই একটু শেয়ার করে নেই। ওকে, আর একটু ক্যালকুলেটর সাথে নিয়ে নেই। সিলেটের হাওর এলাকার জেলেরা, কারা? জেলেরা আর্থসামাজিক কল্যাণের জন্য একটি সমবায় গঠন করেছে। তাদের মূলধন 40,000, 50,000, 60,000, 70,000, বিভিন্ন বছর। ওকে, তারা ন্যূনতম হারে সঞ্চিতি তহবিল সংগ্রহ করেন। মাছ সংরক্ষণের জন্য তারা 42,000 টাকা ব্যয়ে একটি আইস বক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। কত টাকা ব্যয়ে? 42,000 টাকা। এই জন্য তারা সঞ্চিতি তহবিলটা ব্যবহার করবেন। ওকে, সদস্য বিচারে, এই যে সদস্যদের প্রকৃতি, তারা কি? জেলে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? তো দেখেন, এখানে আমরা জানি কি সদস্য প্রকৃতির বিচারে, সদস্য বিচারে সদস্য, তারা কি ধরনের সদস্য? তারা হচ্ছে জেলে, জেলে, তাঁতি, কৃষক, এই সব সমবায় সমিতি একই রকম সদস্য বিচারে। এটা আপনারা বলেন গ কি হবে আর ঘ কি হবে? ক্যালকুলেটর নিয়ে নিয়েন, কারণ ক্যালকুলেটর লাগবে। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এরকম অঙ্ক। হ্যাঁ, কৃষক, জেলে, তাঁতি, শ্রমিক, তাঁতি, এরা হচ্ছে সবাই উৎপাদক। এরা কি করে? উৎপাদন করে। আমাদের উৎপাদক সমবায় সমিতি কি বলবেন? এটা এটা হচ্ছে একটা উৎপাদক সমবায় সমিতি, উৎপাদক। ঠিক আছে, এ হচ্ছে আমাদের গয়ের উত্তর। এটা হবে কি? গয়ের উত্তর উৎপাদক। আচ্ছা, এরপরে বলছে কি অঙ্কটা, অঙ্কটা এবার করাই দিব। উৎপাদক সমবায় সমিতি। ওকে, এই শ্রম না, শ্রম না,
শ্রম হচ্ছে শ্রমিকরা, যেমন রিক্সা চালকরা একসাথে হইলে শ্রমিকরা, বা একটা কারখানা শ্রমিকরা একসাথে হয়ে তোর একটা সমবায় সমিতি করছে, সেটা শ্রমজীবী। এটা হবে না, এটা হচ্ছে জেলেরা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। এরপরে অঙ্কটা দেখেন, সঞ্চিতি তহবিলে আমরা জানি কত পার্সেন্ট জমা রাখতে হয়? 15%। সমবায় আইন অনুযায়ী 15% জমা রাখতে হয় সঞ্চিতি তহবিলে। ওকে, তাহলে আপনি সবগুলো বছরের করে দেখেন কত আসে। ওকে, আমি দেখি করে। যেমন এক একটা বছর দেখেন 40,000 টাকা, তার উপর 15% করবেন 50,000 টাকা, তার উপর 15% করবেন 60,000 টাকা, তার উপর 15% করবেন 70,000 টাকা, তার উপর 15% করবেন। তো করে দেখেন একটু কষ্ট করে সবাই, কার কত উত্তর বের হচ্ছে। কারণ আমাদের বলছে কি, এই যে সঞ্চিত তহবিল ব্যবহার করবে না, এই জন্য। আচ্ছা, আমি দেখি কত আসে। 40,000 টাকার 15%, ওকে, এটা আসছে 6,000 টাকা। ওকে, 50,000 টাকার 15%, 7,500 টাকা। 60,000 টাকার 15%, 9,000 টাকা। 70,000 টাকার 15%, 10,500 টাকা। শেষ। যোগ করে দেন 6,000 প্লাস 9,000 প্লাস 7,500 প্লাস 10,500, 33,000 টাকা। অর্থাৎ তাদের সঞ্চিতি তহবিলে জমা হবে 33,000 টাকা। এখন তারা কি এই 42,000 টাকা ব্যয়ে এটা ক্রয় করতে পারবে? এই 42,000 টাকা ব্যয়ে আইস বক্স? বলবেন না, না পারবে না। সমবায় আইন অনুযায়ী কিন্তু 2001 সালের আইন অনুযায়ী সঞ্চিতি তহবিলে 15% জমা রাখতে হয়। এবার বলেন এটা ক্লিয়ার কিনা ম্যাথটা? সবাই পারবেন? আমরা কি পারবো সবাই অঙ্ক আসলে? সবাই কি পারা যাবে? বলেন কষ্ট করে একটু। এমসিকিউ একদম রাত্রে নিব একটা, আর সকালবেলা দিব একটা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা তার পরেরটাতে দেখি। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, হ্যাঁ, এরকম অঙ্ক পরীক্ষায় আসবে। তারপরে আসেন, এটা দেখেন। শ্রেয়া, কণা, রিনা তিনজন ঘনিষ্ঠ বন্ধু। তারা তিনজন ঢাকায় ধানমন্ডিতে একটি বিউটি পার্লার দেন, তিনজন মিলে। ওকে, এছাড়া শ্রেয়ার নিজের একটি বিউটি পার্লার আছে, নিজের একা নিজের একটি বিউটি পার্লার আছে। বেশি লাভের আশায় তারা তিনজন মিলে ব্যবসার যাবতীয় বিষয় নিজেদের মতামত অনুযায়ী দলিল আকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করেন। তারা তিনজন মিলে যেটা করছে, ব্যবসায় পরিধি বেড়ে যাওয়ায় শ্রেয়া তার নিজের পার্লারটি বন্ধ করে দেন। ওকে, নামমাত্র অংশীদার কি? যে অংশীদার ব্যবসায়ে সুনাম ব্যবহারের সুযোগ দেয়। নিবন্ধন কি অংশীদার ব্যবসায় বাধ্যতামূলক? না, ঐচ্ছিক, তবে নিবন্ধন করলে কিছু সুবিধা পাওয়া যায়। যে বৈশিষ্ট্যের কারণে শ্রেয়ার ব্যবসাটি বন্ধ হয়ে যাও, শ্রেয়ার, শুধু শ্রেয়ার পার্সোনাল দেখেন। প্রথমত তিনজনের আছে, তিনজনের একটা পার্লার আছে। আবার শুধু শ্রেয়ার একার একটা পার্লার আছে, ঠিক আছে। তো শ্রেয়ার একার যে পার্লার শ্রেয়ার, সেটা হচ্ছে আমাদের এক মালিকানা। আর তাদের তিনজনের যেটা পার্লার, সেটা হচ্ছে অংশীদারি। ওকে, দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে শ্রেয়ার নিজেরও একটা পার্লার আছে, আর একটা তিনজন বন্ধুর একটা পার্লার আছে। প্রশ্ন, যে বৈশিষ্ট্যের কারণে শ্রেয়ার ব্যবসাটি বন্ধ করে দেওয়া হলো এক মালিকানার, কি হয়েছে? যে ব্যবসার পরিধি বেড়ে যাওয়ায় শ্রেয়া তার নিজের পার্লারটি বন্ধ করে দিল, এক মালিকানা ব্যবসা বন্ধ করে দিয়েছে। কি করছে? বন্ধ, আর চালাবে না। তা আমরা জানি এক মালিকানা ব্যবসা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। মালিকের মৃত্যু, তার নিজের ইচ্ছা,
সে বিদেশ চলে যাবে, তার পঙ্গুত্ব, তার নিজের অন্য কোনো কারণে। তার মানে এটা হচ্ছে অনিশ্চিত স্থায়িত্ব। এটা হচ্ছে কি অনিশ্চিত স্থায়িত্ব, অর্থাৎ যখন তখন এক মালিকানা ব্যবসা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই বৈশিষ্ট্যের কারণে এক মালিকানা ব্যবসাটি, এই যে শেয়ার পার্লারটা বন্ধ হয়ে গেছে। পরেরটা দেখেন, উদ্দীপকে বর্ণিত 3 বন্ধুর মাধ্যমে পরিচালিত ব্যবসাটি সমস্ত বিষয় দলিল আকারে নিবন্ধন করার কারণ কি? এতে কিছু সুবিধা পাবে, কিছু সুবিধা আছে। নিবন্ধন করলে কিছু সুবিধা আছে, 3টা সুবিধা। 100 টাকার বেশি পাওনা আদায়ে মামলা করতে পারবে, 5 লাখ টাকা হোক, 10,000 হোক, 50,000 হোক। 1। 2 নম্বরটা হচ্ছে যদি তাদের মধ্য থেকে কোনো অংশীদার চুক্তি ভঙ্গ করে তাহলে আদালতে মামলা করতে পারবে, মানে অংশীদারদের চুক্তি ভঙ্গজনিত মামলা। 3 নাম্বার হচ্ছে আপনার কেউ যদি তাদের বিরুদ্ধে মামলা করে টাকার জন্য, আবার তারাও যদি তার কাছে কোনো টাকা পায় তখন তারাও তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে, মানে তৃতীয় পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা আদায়ে মামলা করা যাবে। তার মানে কি কি সুবিধা? 100 টাকার বেশি পাওনা আদায় মামলা, এক অংশীদার অন্য অংশীদারকে চুক্তি ভঙ্গজনিত মামলা, তৃতীয় পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা আদায় মামলা। এই সুবিধাগুলো পাওয়া যাবে নিবন্ধন করলে। ক্লিয়ার? তাহলে আমি পরের সৃজনশীলে যাব। অনিশ্চিত স্থায়িত্ব হচ্ছে সহজেই বিলুপ্ত হয়ে যায়, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, অনিশ্চিত স্থায়িত্ব কয়টা হবে? যখন তখন বন্ধ হয়ে যায়। এমসিকিউ ক্লাস তো নেওয়া শেষ। তাছাড়া নিবন্ধন করলে সুবিধাটা কি জানেন? আপনার এটা একটা স্থায়ী দলিল হিসেবে কাজ করে, পরবর্তীতে আইনতভাবে দেখাতে পারবেন যে দেখেন আমাদের এখানে চুক্তি ছিল, সে ভঙ্গ করছে, তার বিরুদ্ধে মামলা করে দিবে, এরকম করা যাবে। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই একটা হচ্ছে যে তার নিজের ব্যবসাটা ছিল এক মালিকানা, আর এক মালিকানা ব্যবসা যখন তখন বন্ধ হয়ে যায়, এটা ওই অনিশ্চিত স্থায়িত্ব। আর একটা হচ্ছে যে 3 বন্ধু পরিচালিত ব্যবসাটি দলিল আকারে নিবন্ধন করলে কি কিছু সুবিধা পাবে, এটা স্থায়ী দলিল হিসেবে কাজ করে। নিবন্ধন থাকলে স্থায়ী দলিল হিসেবে কাজ করে, পরে আইনগতভাবে তারা সুবিধা নিতে পারবে। ওকে, আর লাগবে না জানার। তারপর এটা দেখেন, মিস্টার ক, খ, গ 3 জন, ক প্লাস খ প্লাস গ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 1932 সালের আইন অনুযায়ী একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। আচ্ছা, তারপরে বলছি কি সমঝোতার ভিত্তিতে করছি যেহেতু, তাহলে তো 100% এটা অংশীদারি ব্যবসা, এটা বুঝতে পারছেন। মিস্টার ক ব্যবসায় কোনো পুঁজি বিনিয়োগ করবেন না, তবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবেন। মানে যে ক সে পুঁজি দেবেন না, তার মানে পুঁজির পরিবর্তে সে তার শ্রম বা মেধা দিবেন। শ্রম বা মেধা দিবেন কেন বুঝলাম? কারণ তিনি যেহেতু পরিচালনা করবেন, পরিচালনা করতে গেলে আপনার শ্রম বা মেধা দিতে হয়, পরিচালনা করবেন। ওকে, তারপর ব্যবসা সুন্দরভাবে পরিচালিত হলেও দেনাদার ঘ এর নিকট 50,000 টাকা পাওনা আদায় করা যাচ্ছে না, এমনকি তারা উক্ত পাওনা আদায়ে আদালতের মামলা করতে পারতেছেন না। ঘ নামে একজন ব্যক্তি 50,000 টাকা দিতেছে না, এই জন্য তারা মামলাও করতে পারতেছে না, তারা মামলাও করতে পারছে না, মামলাও করতে পারতেছে না। প্রশ্ন, উদ্দীপকে মিস্টার ক কোন ধরনের অংশীদার? প্রশ্ন, যে কারণে অংশীদাররা পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হয়। একটু আগে করাইছি, এটা আপনারা বলেন, এটা নিজেরা বলবেন, আমি বলবো না। দেখি কে বলতে পারেন। দেখি অনেকে দেখি উত্তর দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ, খুবই ভালো। মুন্না, সুবর্ণা, বন্যা, আয়ান, মাশাআল্লাহ অনেকেই পারছেন। ভেরি গুড।
ওকে, তাহলে আমি উত্তরটা একটু বলে দিচ্ছি। যেহেতু এখানে বলছে ক পুঁজি বিনিয়োগ, পুঁজির পরিবর্তে শ্রম বা মেধা দিবে, তার মানে হচ্ছে তিনি কর্মী অংশীদার, কর্মী। হ্যাঁ, গ হবে কর্মী। আর তারা কেন ব্যর্থ হবে? নিবন্ধিত নাই, নিবন্ধন করা নেই, এই জন্য তারা মামলা করতে পারবে না। ঠিক আছে, নিবন্ধন করা নেই, এই জন্য তারা মামলা করতে পারবে না। বলেন এটা কি ক্লিয়ার কিনা? গ ঘ ক্লিয়ার? একটু কষ্ট করে জানান, তাহলে আমি পরেরটায় যাব। অংশীদারি ব্যবসা সহজে বিলুপ্ত হয় কেন? কারণ এটাও, অংশীদারি ব্যবসা আইনগত ভিত্তি নাই বা নিবন্ধন করা বাধ্যতামূলক না, এটাও সহজে বিলুপ্ত হয়ে যায় এক মালিকানা ব্যবসায়ের মতো। কারণ শেয়ার হস্তান্তর করলে তাদের অংশটা, এবার চুক্তি ভঙ্গ করলে বন্ধ হয়ে যায়। ওকে, ঘুমন্ত অংশীদার কি ঘুমায়া থাকে? ঘুমায়া থাকে, পরিচালনা করে না। তারপরে এবার একটু কঠিন সৃজনশীলে আসি। যশোর বেশরের 200 জন, দেখেন 200 ইজি বাইক চালক একত্রিত হয়ে একটি সংগঠন গড়ে তোলেন। তাদের নিজের কোনো ইজি বাইক ছিল না। প্রতিদিন তারা 50 টাকা করে জমা রাখেন। নির্দিষ্ট সময় পর পর সঞ্চয়ের অর্থ দিয়ে ইজি বাইক কেনা হয়। এভাবে প্রত্যেককে নিজেদের ইজি বাইক হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। নিজেদের সম্মিলিত প্রচেষ্টা এই সংগঠনের মধ্যে যে আসল শক্তি তারা বুঝতে পারে। তাদের দৃঢ় ঐক্যের কারণে, ঐক্যটা হচ্ছে দৃঢ়, যে কোনো সমস্যা তারা সহজে কাটিয়ে উঠতে পারে। একদম সহজভাবে বলি যে 200 জন নিয়ে একটা সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়নের জন্য দৃঢ় ঐক্যের সাথে যে সংগঠন গড়ে তোলে সেটা হচ্ছে সমবায়। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। হ্যাঁ, এর উদ্দেশ্য কি? আমাদের সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন এবং সম্মিলিত প্রচেষ্টা, সমবায়ের অর্থ। উদ্দীপকের সংগঠনের সমবায়ের যে নীতির কথা বলা হয়েছে, কিরকম নীতি? দৃঢ় ঐক্য, মানে হচ্ছে তারা একতাই বল। সমবায় সংগঠনের মূল নীতি একতাই বল। সকলে মিলে করি কাজ, হারে জিতে নাই, একসাথে দৌড়বো, 10 মিলে কাজ করব, এটা হচ্ছে আমাদের একতাই বল, এই নীতিটা। ঠিক আছে, এরপর আসেন সমবায়ের উপবিধি বলতে কি বোঝায়? এটা হচ্ছে সমবায় সমিতির দলিল, মূল দলিল। এখানে সমবায় সমিতির সবকিছু লেখা থাকে। বলেন কষ্ট করে এটা কি ক্লিয়ার কিনা? এটা নিয়ে কোনো সমস্যা? এটা একতাই বল নীতি। কোন ধরনের নীতি? একতাই বল নীতি। কালকের পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে পারা যাবে? সবাই একটু কষ্ট করে জানান, পারা যাবে কিনা? সমবায় সমিতি সুবর্ণ, আবির, হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ হচ্ছে শেয়ার। একতাই বল, আকিবা, অনেকে উত্তর দিয়েছেন। সবার নাম তো নিতেও পারি না, কয়েকজনের নামই বলি। জয়, আচ্ছা, ইয়াসমিন, এটা দেখেন। জনাব রুহুল আমিন একজন তৈরি পোশাক বিক্রেতা। তিনি স্বল্প পুঁজির কারণে ব্যবসা সাফল্য লাভ করতে ব্যর্থ হন, পুঁজি কম। পরবর্তীতে তিনি করিমকে অংশীদার হিসাবে ব্যবসা নিতে আগ্রহী প্রকাশ করে। করিম শুধু মূলধন বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জনের শর্তে অংশীদার হতে সম্মত হয়। শুধু মূলধন বিনিয়োগ করবে, শর্ত মোতাবেক করিম মূলধন বিনিয়োগ করেন, তবে পরিচালনায় তিনি অংশগ্রহণ করেন না। তিনি ঘুমিয়ে থাকেন, মানে ওই যে অন্য ঘুমিয়ে থাকেন বা ওই যে নিষ্ক্রিয় থাকেন, তার ব্যবসায়ে পরিচালনা করেন না। ওকে, ব্যবসায় কিছুদিন চলার পর জনাব রুহুল আমিন দেউলিয়া হয়ে যান। দেখেন ব্যবসার লোক কয়জন? 2 জন, একজন রুহুল, আরেকজন নিচে নতুন করে সে একজনকে নিচে করিম, 2 জন, এই 2 জন ছিল। তো আবার করিম যিনি, তিনি বলছেন তিনি পরিচালনা করবেন না, তবে মূলধন দিবেন। তিনি পরিচালনা করবেন না, শুধুমাত্র মূলধন বিনিয়োগ করবেন। অন্যদিকে এটা হচ্ছে আমাদের উদ্দীপকের করিম কোন ধরনের অংশীদার? যারা মূলধন দেয় কিন্তু পরিচালনা করে না, তারা ঘুমন্ত অংশীদার, বা এটা নাম হচ্ছে নিষ্ক্রিয়। এতক্ষণ এটা বুঝতে পারছে আশা করি। বর্ণিত ব্যবসায় সংগঠনটি কিভাবে বিলোপ সাধন হবে? ওকে,
ছিল দুইজন অংশীদার, তার মধ্যে রুহুল দেউলিয়া হয়ে গেছে, বাকি আছে কয়জন? একজন। তো আমরা জানি কোনো অংশীদারি ব্যবসায়ের একজন ব্যতীত সবাই দেউলিয়া হয়ে গেলে তখন বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। কোন ধরনের? বাধ্যতামূলক, করতেই হবে। একজন ব্যতীত সবাই দেউলিয়া হয়ে গেলে বাধ্যতামূলক বিলোপ সাধন। মূলত এই বাধ্যতামূলক বিলোপ সাধন হয় দুইটা কারণে। একটা হচ্ছে একজন ব্যতীত সবাই দেউলিয়া হয়ে গেছে, আরেকটা হচ্ছে দেশের আইন অনুযায়ী ব্যবসাটা অবৈধ বলে গণ্য হয়েছে। এই দুইটা কারণে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। এটা বাধ্যতামূলক বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 41 ধারায়, যে একজন ব্যতীত সবাই দেউলিয়া, অথবা যে এরকম হইতে পারে ব্যবসাটা অবৈধ, যেন অনলাইনে কোনো অংশীদারি ব্যবসা চলবে না, সব অবৈধ, তাহলে সব বিলোপ সাধন করতে হবে। এই কারণে ব্যবসাটা বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। ঠিক আছে, উত্তর হবে কি? বাধ্যতামূলক। সরকারি কর্মকর্তা কি অংশীদার হতে পারে? না, পারে না, কারণ সরকারি কর্মকর্তার রেস্ট্রিকশন আছে, তাদের মেধাটা সরকারি কাজে ব্যয় করবে, অন্য কাজে ব্যয় করতে পারবে না। ন্যূনতম মূলধন কি? এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা সংগ্রহ করতে হয় তাদের 6 মাসের মধ্যে। এটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা একটু কঠিন ছিল, হ্যাঁ, এটা একটু জটিল ছিল। হ্যাঁ, সুবর্ণ উত্তর সঠিক দিয়েছেন। ইহাসান, শান্ত। ন্যূনতম মূলধন হচ্ছে মানে একটা কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির মোট মূলধনের 5% মূলধন সংগ্রহ করতে হবে প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য, সেটা হচ্ছে ন্যূনতম মূলধন। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য লাগে শুধু। এমসিকিউ ক্লাস নেওয়া হয়েছে, আপনি দেখবেন পেজে দেওয়া আছে। এমসিকিউ ক্লাস নিয়েছি, হ্যাঁ, এই জিওন গোমেজ, আপনি দেখতে পারেন, অথবা ক্লাসের শেষে আমাকে মেসেজ দিয়েন, পেজে মেসেজ দিলে আপনাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ক্লাস দেওয়া আছে। ওকে, এরপর এটা দেখেন, জনাব রায়হান, রিয়াদ, 3 জন চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসা পরিচালনা করেন। 3 জনের মূলধনের পরিমাণ সমান, তারা সমান হারে মুনাফা ভোগ করবে। চুক্তির শর্ত অনুযায়ী রিয়াদ শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করবে। ঠিক আছে, আচ্ছা, একজনে কি রিয়াদের দায় মূলধনের সমান, তাহলে আমরা বলতে পারি কি? তাহলে আমরা বলতে পারবো যেহেতু রিয়াদের দায় মূলধনের সমান, রিয়াদ হচ্ছে সীমিত অংশীদার বা সীমাবদ্ধ অংশীদার বা সীমিত অংশীদার, একই কথা। হ্যাঁ, ওকে। তারপরে দেখেন, সম্প্রতি জনাব রব্বানী নামে একজন দেনাদার 2 লক্ষ টাকা পরিশোধে গড়িমসি করছে। এই জন্য অংশীদারগণ পাওনা আদায়ের জন্য আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। আচ্ছা, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসা? অংশীদারি ব্যবসা 2 ধরনের, সাধারণ অংশীদারি ব্যবসা, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসায়ের সবার দায় অসীম, আর সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের 1 জন অথবা 2 জন অথবা সর্বোচ্চ 3 জনের দায় মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে যেহেতু এখানে দেখেন 1 জন বা 2 জন বা সর্বোচ্চ 3 জনের দায় সীমাবদ্ধ বা সীমিত, তাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। তাকে কি বলা হয়? কোন ধরনের অংশীদারি ব্যবসা? সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। আচ্ছা, এটা কি হবে? সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। ওকে, ঠিক আছে। এর ঢাকা বোর্ড, অন্য বোর্ডের একটা প্রশ্ন, কিন্তু ঢাকা বোর্ডের আইসা পড়ছে। হ্যাঁ, ইয়াটা টাইপ করতে আইসা পড়ছে। আচ্ছা, এখন জনাব রব্বানীর নিকট থেকে পাওনা আদায়ে আদালতের আশ্রয়ের উত্তম পন্থা মতামত দাও। এটা বলেন, জনাব রব্বানীর নিকট পাওনা আদায়ে আদালতের আশ্রয় উত্তম পন্থা মতামত দাও। দেখি কি হবে, বলেন তো এটা। এমসিকিউ ক্লাস নেওয়া শেষ। আচ্ছা, তারপরে আমি বলছি, এটা হচ্ছে আদালতের আশ্রয় নেওয়া উত্তম পন্থা কিভাবে, আমি শুনেন। প্রথম এটা শেষ করেন, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। শুনেন,
সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, সেটা হচ্ছে 1907 সালের আইন অনুযায়ী পরিচালিত হয় এবং এই সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক। তার মানে এইটা নিবন্ধন করা আছে, নিবন্ধন করা আছে, তার মানে আমরা বলতে পারবো কি হ্যাঁ পারবে, আদালতের থেকে মামলা করে পারবে, টাকা আদায় করতে পারবে। হ্যাঁ, উত্তম পন্থা, মন্তব্য মতামত হ্যাঁ পারবে সে। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা যেখানে একজন বা দুইজন বা তিনজনের দায় মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এই অংশীদারি ব্যবসায়ে কোনো অংশীদার আপনার তাদের দায় মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এই সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের আইন 1907 এবং এই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক। তাই এই 2 লাখ টাকা আদায়ে অংশীদাররা আদালতে মামলা করতে পারবে। নর্মাল অংশীদার হলে পারতো না, নর্মাল অংশীদারি ব্যবসা হইলে পারতো না। ক্লিয়ার কিনা জানো আমাকে একটু, ইজ ইট ক্লিয়ার? এটা কঠিন ছিল, হ্যাঁ এটা একটু ডিফিকাল্ট ছিল, খুব ডিফিকাল্ট ছিল এটা। ঠিক আছে, দেখছেন এটা কঠিন ছিল কিন্তু। হ্যাঁ, ইয়াসমিন খাতুন, আবির, আশরাফুল, জীবন যদি নিবন্ধন না, নিবন্ধন করা লাগবেই, কারণ এটা সীমাবদ্ধ অংশীদার তো এই জন্য। হ্যাঁ ওকে, স্বপ্না। আচ্ছা, তারপরে আমরা আসি, এরপরে দেখি সর্বশেষ প্রস্তুতির জন্য ওই যে ক্যাপসুল স্লাইডগুলো দিয়েছিলাম যে সেগুলো পড়বেন, আর কালকে সকালে শুধু নোট পড়বেন আর কিচ্ছু না। ক্যাপসুল স্লাইড আর নোট, 30 পৃষ্ঠার ক্যাপসুল স্লাইড ওইটা। এটা দেখেন, সাইফুল সাহেবের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান মিলেনিয়াম ফার্নিচার্স লিমিটেড। 15 বছর আগে তিনি একাই প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন, তখন হচ্ছে এটা এক মালিকানা। পরে আরো 6 বন্ধুর ব্যক্তির সমন্বয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিষ্ঠানটি কোম্পানিতে রূপান্তর করেন। জনগণের নিকট শেয়ার বিক্রি করে সংগৃহীত মূলধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। উদ্যোক্তাদের মধ্যে সাইফুল সাহেব ছাড়া বাকি সবাই শেয়ার বিক্রি করে চলে গেছেন, একমাত্র সাইফুল সাহেব আছেন, বাকিরা সবাই চলে গেছেন। প্রশ্ন নাম্বার দেখেন, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন প্রকৃতির কোম্পানি? তারা কি করছে? বাজারে শেয়ার ছাড়তে পারে। যে সকল কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে তারা নিঃসন্দেহে পাবলিক, কারণ প্রাইভেট কোম্পানি বাজারে শেয়ার ছাড়ার অধিকার রাখে না। ওকে, পরে দেখেন, উদ্যোক্তাদের বেশিরভাগ শেয়ার বিক্রি করে সত্ত্বেও প্রতিষ্ঠানটি চলমান থাকার মূল কারণটি ব্যাখ্যা করো। কারণ কোম্পানি সংগঠন সেটা হচ্ছে চিরন্তন অস্তিত্ব, এটা হচ্ছে চিরন্তন অস্তিত্বের অধিকারী, এটা সহজে বিলুপ্ত হয় না। চিরন্তন অস্তিত্ব কাকে বলে? যা সহজে বিলুপ্ত হয় না। বিলুপ্ত হয় না। কোনো অংশীদার কোনো ধরনের শেয়ার হোল্ডার বা প্রবর্তক তার শেয়ার বিক্রি করে দিচ্ছে, তাহলে কি ব্যবসা বন্ধ হবে? কোম্পানি সংগঠন? জীবনেও না, এটা চলতে থাকবে, কারণ নতুন নতুন শেয়ার হোল্ডার অনেক আছে, বাজারে তো অনেক শেয়ার কোম্পানির ব্যক্তির নিকট বিক্রি করছে, তাহলে কোনো সমস্যা নাই, ব্যবসাটি টিকে থাকবে, চলমান থাকবে। এটা হচ্ছে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, চিরন্তন অস্তিত্বের অধিকারী। শেয়ার হোল্ডারদের মৃত্যু, শেয়ার হস্তান্তর, কিংবা যদি এরকম হয় কোনো প্রবর্তক শেয়ার বিক্রি করে চলে গেছে, ব্যবসা বন্ধ হবে না। আর এটা পাবলিক আমি বুঝলাম কিভাবে? এ দেখেন, সে একা প্লাস আরো 6 জন, মোট 7 জন প্লাস শেয়ার বিক্রি করে মূলধন অর্জন সংগ্রহ করতে পারছে শেয়ার বিক্রির মাধ্যমে, তাহলে পাবলিক। বলেন কারা কারা এই সেন্সরটা বুঝতে পারছেন? এটা একটু কঠিন ছিল, এই সেন্সরটা একটু কঠিন ছিল। স্মারকলিপি কি কোম্পানির মূল দলিল? তফসিল এক কখন ব্যবহার করা হয় এটা একটু পরে বোঝাচ্ছি। তফসিল এক কখন গ্রহণ করা হয় এটা একটু বুঝাচ্ছি, বাকিটা ক্লিয়ার?
যে সৃজনশীলগুলো ধরাই দিচ্ছি পরীক্ষায় এরকমই আসবে, এরকম থেকে আসবে, নিশ্চিত থাকুন। হুবহুব কমনও আসবে কালকে। ওকে, তফসিলে কখন ব্যবহার করা হয়? শুনেন, তফসিল 1 টেবিল এ, এটা হচ্ছে একটা বিকল্প দলিল। এটা পরীক্ষা আসতে পারে, কালকে পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে একটা বিকল্প দলিল, যেটা শুধুমাত্র একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি এটা গ্রহণ করতে পারবে। পাবলিক, পাবলিক কোনটার বিকল্প সেটার নামটা বলে দিচ্ছি। তফসিল 1 বা টেবিল এ, এটা হচ্ছে পরিমেল নিয়মাবলীর বিকল্প দলিল। পরিমেল নিয়মাবলী সেটার বিকল্প দলিল। যদি পাবলিক কোম্পানি চায় তারা তো পরিমেল নিয়মাবলী আলাদাভাবে তৈরি না করে তারা তফসিল 1 বা টেবিল এ এটাকে তারা পরিমেল নিয়মাবলী হিসাবে ঘোষণা করতে পারবে। তবে প্রাইভেট হলে এই পরিমেল নিয়মাবলী তৈরি করা বাধ্যতামূলক, তারা এটাকে পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করতে পারবে না। এটা দেখেন, হাফিজ একজন রিক্সা চালক। কি? রিক্সা চালক। এবার বলেন, সে এলাকার 20 জন রিক্সা চালককে একত্রিত করে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে একটি সমবায় সংগঠন গড়ে তোলেন। এখানে তারা প্রতি সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় হিসেবে জমা করেন। জমাকৃত টাকা থেকে তারা বিনিয়োগ করে এবং সেখান থেকে নিজেরাও ঋণ নেয়। 2021 সালে তারা 60,000 টাকা মুনাফা করে। কত টাকা? 60,000 টাকা মুনাফা করছে এবং 45,000 টাকা লভ্যাংশ আকারে বন্টনের সিদ্ধান্ত নেয়। 60,000-এর মধ্যে তারা 45,000 টাকা লভ্যাংশ করতে চায় বন্টন। সমবায় ভোটাধিকার অনুসরণ করা হয় কেন? ভোটাধিকার একটি করে অনুসরণ করা হয় সাম্যের নীতি অনুযায়ী। যার যতটুকু ভোট শেয়ার থাকুক না কেন একটার বেশি ভোট দিতে পারবে না, এটা হচ্ছে সাম্যের নীতি। প্রকৃতি বিচারে কোন ধরনের সমবায় সমিতি এটা ব্যাখ্যা করো। প্রকৃতি বিচারে কোন ধরনের সমবায় সমিতি? কি দিবে? এই তো ওইভাবে আসলো প্রশ্ন, ক্ষতেও ভয় প্রশ্ন আসলো। হাফিজদের প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে, আচ্ছা এখানে একটু এটা না, এটা হয় নাই, এটা থেকে প্রশ্ন। হাফিজদের প্রতিষ্ঠানটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? প্রকৃতি বিচারে। ওকে, সদস্যরা কি? সদস্যরা হচ্ছে কি চালায়? রিক্সা চালায়। রিক্সা চালকরা আমরা জানি শ্রমজীবী সমবায় সমিতি। ঠিক আছে, শ্রমজীবী সমবায় সমিতি। শুধু রিক্সা চালক না, একই পেশার মানুষ, তাহলে পেশাজীবী দেন, তাহলে পেশাজীবীটা বেস্ট হবে। সদস্যদের প্রকৃতি বিচারে তারা সবাই হচ্ছে পেশা, একই পেশার লোক, তাহলে পেশাজীবীটা বেস্ট হবে উত্তর। পেশাজীবী, একই পেশার লোক। যদি বিভিন্ন শ্রমিক হইতো তাহলে শ্রমজীবী দিতাম। আচ্ছা, আর যদি বলতো এটা উদ্দেশ্য বিচারে কোন সমবায় সমিতি? উদ্দেশ্য, উদ্দেশ্য বিচারে হইলে ঋণদান উদ্দেশ্য, তো তখন ঋণদান সমবায় সমিতি হইতো উদ্দেশ্য। সদস্যদের প্রকৃতি বিচারে রিক্সা চালকরা পেশাজীবী সমবায় সমিতি। আর যেহেতু এখানে তারা ঋণ সুবিধা প্রাপ্তির জন্য সমবায় সমিতি গঠন করছে, যদি বলতো উদ্দেশ্য বিচারে কোন সমবায় সমিতি, বলতাম ঋণদান সমবায় সমিতি। কিন্তু প্রকৃতি বিচারে এটা হচ্ছে এই রিক্সা চালকদের একই ধরনের, সবাই একই পেশার লোক, তার মানে পেশাজীবী সমবায় সমিতি। এইটুকু আগে বলেন ক্লিয়ার কিনা, পরে আমি ঘ উত্তরটা দিচ্ছি। যা বলছি এভাবে উত্তর অ্যাকচুয়াল বই অনুযায়ী, এর বাইরে যা বলবেন হবে না। পেশাজীবী আর শ্রমজীবীর পার্থক্যটা এটাই, শ্রমজীবীতে এক আপনার বিভিন্ন ধরনের শ্রমিকরা একসাথে হয়ে একটা ব্যবসা সমবায় সমিতি গঠন করে। আর পেশাজীবী হচ্ছে একই পেশার লোক, একই পেশার লোক, যেমন ডাক্তাররা, যেমন শিক্ষকরা, যেমন এই রিক্সা চালকরা একই পেশার লোক। আর যদি এরকম বলতো শ্রমিক কর্মী, তারপর হচ্ছে কারখানার লোক, রিক্সা চালক সবাই হয়তো তার শ্রমজীবী দিতে পারতেন। ওকে,
কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করলে সব অধ্যায় থেকে তো প্রশ্ন আসবে। আচ্ছা, পরের বিষয়টা দেখাই। হাফিজের সংগঠনের নীতি মোতাবেক লভ্যাংশ প্রদানের নীতি সিদ্ধান্ত মূল্যায়ন করো। ওকে, দেখেন আমরা আইন জানি, সমবায় আইন 2001 অনুযায়ী উন্নয়ন তহবিলে 3%, সঞ্চিতি তহবিলে 15% জমা রাখতে হবে, জমা রাখতে হবে। আচ্ছা, এবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে যে উদ্দীপকে হাফিজের সংগঠন নীতি মোতাবেক লভ্যাংশ প্রদানের স্বীকৃতি। আচ্ছা, এরপর এটা কি সমবায় সমিতি ঋণ দেয়, ঋণদান সমবায় সমিতি। আরো কুঋণ সঞ্চিতি রাখেন 10%, কুঋণ সঞ্চিতি 10%। ঠিক আছে, কারণ এটা তো ইয়া বিচারে যে ঋণ নেয়, তারা ঋণ দিচ্ছে না, তাহলে এটা সদস্যদের প্রকৃতি বিচারে পেশাজীবী, আর আরেকটা হচ্ছে এই উদ্দেশ্য বিচারে ঋণদান সমবায় সমিতি। তাহলে কুঋণ সঞ্চিতি রাখেন 10%। তাহলে মুনাফা কতটুকু বন্টন করতে পারবে? 60,000 টাকার 72%। দেখি, $43,200। কিন্তু তারা 45,000 টাকা লভ্যাংশ হিসেবে বন্টনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি ভুল, ভুল। ঠিক আছে, পারবে না। এখানে দেখেন 200 টাকা করে সঞ্চয় হিসেবে জমা দেয়, জমাকৃত টাকা তারা বিনিয়োগ করে নিজেরাও সেখান থেকে ঋণ নেয়। ঋণ দেওয়ার সুবিধাও আছে, এখানে ঋণের সুবিধা আছে। তাহলে কুঋণ সঞ্চিতি রাখতে হবেই, নাহলে তো হবে না। কেউ যদি ঋণ না নিয়ে টাকা না ফেরত দেয় তখন তো ঝামেলায় পড়বেন। এই জন্য কুঋণ সঞ্চিতি 10% রাখবেন, বাকি 72% লভ্যাংশ আকারে বন্টন, 43,200 টাকা। বলেন এইটা নিয়ে কনফিউজ কিনা? হ্যাঁ, অনেকের বই আমি জানি, অনেকের টেস্ট পেপারে বা অনেক জায়গায় দেওয়া থাকতে পারে এখানে 82% ধরছে, কিন্তু আপনার যুক্তি অনুযায়ী ঋণদান সমবায় সমিতির ক্ষেত্রে কি করতে হয়? 10% কুঋণ রাখতে হবে না, কারণ কাউকে সদস্যকে ঋণ দিলাম, সে টাকা না দিয়ে চলে গেল, তখন এজন্য কুঋণ সঞ্চিতি রাখতে হবে 10%, বাকি 72% লভ্যাংশ করে বন্টন করা যাবে। হুম, কুঋণ সঞ্চিতি ধরেন নাই অনেকে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা ভুল যে কুঋণ সঞ্চিতি ধরেন নাই অনেকে, এটা ভুল। টেবিল এটা একটু বুঝাই দেন, একটু কিছু বুঝাই দিলাম, পরে এগুলো হচ্ছে পরে দেখাবো, কারণ এখন একদম সব পুরো অধ্যায় ডিটেলসে পড়ানো সম্ভব না। ওকে, দেখেন এখানে আমরা জানি কি উন্নয়ন তহবিল 3%, সঞ্চিতি তহবিল সব জায়গার জন্যই 15%, এটা বাধ্যতামূলক। এছাড়া এক্সট্রা ঋণদান সমবায় সমিতির জন্য আরো কুঋণ সঞ্চিতি রাখতে হবে 10%। থাকে কত? 100%-এর মধ্যে 10%, 15%, 3% বাদ দেন, তাহলে দেখেন 100 - 10 - 15 - 3 থাকে কত? 72%। তাহলে এই 72% তারা কি করবে? মুনাফা আকারে বন্টন করবে, সেটাই আমি বুঝাচ্ছি। সিদ্ধান্তটি ভুল। ওকে, তারপর আসেন আরো দেখাচ্ছি, এরকম সিচুয়েশন আরো দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। হাফিজ একজন রিক্সা চালক। ও, একই প্রশ্ন দুইবার এসে পড়ছে। আচ্ছা, এটা দেখেন, কুমিল্লা জেলার লালমাই এলাকার সবজি চাষিরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করে তাদের উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রির সাথে সাথে শহরের বাজারেও বিক্রি হয়। গত বছর তারা 1 লাখ টাকা মুনাফা বন্টন করে। একজন সদস্য অর্জিত সমুদয় মুনাফা বলে যে আমি সব টাকায় মুনাফা বন্টন করব। আচ্ছা, তো এইটা বলেন সদস্যদের প্রকৃতি বিচারে তারা কি? তারা হচ্ছে সবজি চাষি, সবজি চাষি। তাহলে তারা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, সবজি চাষিরা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। তুমি কি মনে করো জনক সদস্যদের প্রস্তাব যৌক্তিক? না, কখনোই না। না, কেন না শুনেন, কারণ সমবায় আইন 2001 অনুযায়ী যত টাকা লভ্যাংশ হবে তার 3% উন্নয়ন তহবিলে জমা রাখতে হবে, 15%
সঞ্চিতি তহবিলে জমা রাখতে হবে। বাকি থাকে 82%। তারপরে তারা লভ্যাংশ বন্টন করতে পারে কত টাকা? সুতরাং তারা 82,000 টাকা লভ্যাংশ বন্টন করতে পারবে 1 লাখ টাকার মধ্যে। তারা সব টাকা পারবে না, পুরো 1 লাখ টাকায় বন্টন করতে পারবে না, কারণ আইন অনুযায়ী 3% উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়, 15% সঞ্চিতি তহবিলে জমা রাখতে হয়। আমি কি এটা কি বুঝাইতে পারছি? ইজ ইট ক্লিয়ার? সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি? অর্থনৈতিক সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন। সমবায়কে অল্প আয়ের মানুষের সংগঠন বলা হয় কেন? কারণ সমবায় সংগঠনে এই নিম্ন শ্রেণী নিম্ন পেশার মানুষরা নিজেদের আর্থসামাজিক কল্যাণের জন্য মধ্যস্থ ভোগীদের থেকে, মধ্যস্থ যে ব্যবসায়ী তাদের থেকে রক্ষার জন্য তাদের নিজেদের সংগঠিত একটা প্রতিষ্ঠান। ওকে, ক্লিয়ার? রাতে আগে শেষ করেন, আগে রাতে পড়া শেষ করেন, পরে সকালবেলা দেখবেন, সকালবেলা বুঝাই দেবো কি পড়তে হবে। রাত্রে শেষ করেন পড়াশোনা, সকালে তো পড়া লাগবে, পরে সকালে রিভিশন করবেন, নতুন পড়ার দরকার নাই। রাতে যা পড়বেন সকালে তাই পড়বেন, রাতে শুধু পড়াশোনা যা পড়াচ্ছে এগুলো রিভিশন করবেন, শেষ। একটা প্রশ্ন এইটুকু আপনি বুঝেন না? এই ইন্টারে পড়বেন, পরীক্ষা দিবেন, যে আপনার রাত্রে কি পড়বেন সকালে কি পড়বেন, এগুলো তো আগে থেকে প্ল্যানিং করবেন। এগুলো টিচারে বলতে হবে নাকি আপনার রাতে সময় কখন, সকালে কটা বাজে উঠেন, এটা আমি জানি না। ওকে, এরপরে আসেন এটা দেখেন। মিস্টার আলো ও মিস্টার জিলানি দুইজন এক্স লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেন। শেয়ার, মিস্টার আলম শেয়ারের বিপরীতে মুনাফা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। মিস্টার আলমের মুনাফা অনিশ্চিত, পাইতে পারেন নাও পারেন। ওকে, তবে তিনি সিদ্ধান্ত গ্রহণে মতামত ও ভোট দিতে পারেন, এটা আপনারা বলেন কোন শেয়ার? অপরদিকে মিস্টার জিলানি কোম্পানির এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছে যা থেকে তিনি প্রতি বছর 12% হারে লভ্যাংশ পান। অন্যদিকে জিলানি বলছে তার লভ্যাংশ কি 12% লভ্যাংশ নির্দিষ্ট। বলেন কালকের ক্লাসের পিডিএফটা ক্লাসের পরে মেসেজ দিয়ে দিব নে, দরকার হলে আপনি না পাইলে। ওকে, তা বলেন সবাই একটু কষ্ট করে, কে কোনটা কিনছে? কে সাধারণ, কে অগ্রাধিকার, এটা আপনারা বুঝবেন। ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে ঋণের হাতিয়ার, ঋণের দলিল, জামানতবিহীন একটা ঋণের দলিল। কোম্পানি বিরোধ সাধন বলতে কি বোঝায়? কোম্পানি বিরোধ সাধন বলতে কোম্পানির যে ব্যক্তিগত অধিকারী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এটার অবসান করে দেওয়া, ঠিক আছে? কোম্পানির চিরন্তন অস্তিত্বের অধিকারী কৃত্রিম ব্যক্তিগতার অবসান। মিস্টার আলম কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ওকে, আলম মুনাফা অনিশ্চিত তবে ভোট দেওয়ার অধিকার আছে, সাধারণ। তারপর মিস্টার আলমের ক্রয়কৃত শেয়ারের সাথে মিস্টার জেলানি ক্রয়কৃত শেয়ারের বৈসাদৃশ্য আলোচনা করো, পারবেন তো? এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তো বৈসাদৃশ্য করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। সাধারণ শেয়ার লভ্যাংশের হার অনির্দিষ্ট, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের হার নির্দিষ্ট। সাধারণ শেয়ার ভোট দিতে পারে, অগ্রাধিকার শেয়ার ভোট দেওয়ার অধিকার পায় না। সাধারণ শেয়ার পরিচালক হবার সুযোগ আছে, অগ্রাধিকার শেয়ারের পরিচালক হওয়ার সুযোগ নাই। লভ্যাংশ বন্টনে সাধারণ শেয়ার পরে পায়, লভ্যাংশ বন্টনে অগ্রাধিকার শেয়ার আগে লভ্যাংশ পায়। লভ্যাংশ আবার সম্পত্তি কোম্পানি অবসান হবে, আগে মালিকানা পাবে অগ্রাধিকার শেয়াররা, পরে মালিকানা পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা। যে কোনো তিনটা দিলেই হবে। তারপর আসেন এটা দেখেন। জাহিদ ও তার 40 জন বন্ধু সততা স্পিনিং মিলস লিমিটেড নামে একটি কোম্পানি স্থাপন করেন। প্রতিষ্ঠানটি নিবন্ধন পাওয়ার সাথে সাথে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। নিবন্ধনের পর কাজ শুরু, নিবন্ধনের পর কাজ শুরু করতে পারছেন, এগুলো আপনারা ধরতে পারেন না অনেকেই। তাদের দক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে সফলতা লাভ করেন। বর্তমানে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এর লক্ষ্যে তারা জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন।
ওকে, উদ্দীপকে সততা স্পিনিং মিলস লিমিটেড কোন ধরনের কোম্পানি? প্রথমত, নিবন্ধনের পর কাজ শুরু করতে পারছে, তাদের কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করা লাগে নাই, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় নাই, তাহলে সেটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। আচ্ছা, পরবর্তীতে কি বলছে? সততা স্পিনিং মিলস লিমিটেড শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূল্য সংগ্রহের করণীয় কি? করণীয় ছিল প্রাইভেট। প্রাইভেট তো আর জনগণের নিকট শেয়ার বিক্রি করতে পারে না, তাকে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে, প্রাইভেটকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। এটা 19 কোম্পানি সংগঠন 1994 সালের কোম্পানি আইনের 231 ধারায় বলা আছে কিভাবে করতে হবে। করবেন কিভাবে? আপনার স্মারকলিপি যেটা, সেটাকে পরিবর্তন করবেন, নিবন্ধক যে থাকবে না, তার থেকে অনুমতি নিতে হবে, শেয়ার হোল্ডারদের সভায় সিদ্ধান্ত পাশ করাইতে হবে, যারা শেয়ার হোল্ডার আছে তাদের সিদ্ধান্ত পাশ করাবেন, অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করতে হবে। উদ্দীপকের কোম্পানিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, বাজারে শেয়ার ছাড়তে চাইলে, ব্যবসাটাকে সম্প্রসারণ করতে চাইলে প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তর করতে হবে। প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তর করার জন্য আপনাকে 1994 সালের কোম্পানি আইনের 231 ধারা অনুসরণ করতে হবে। সেই ধারায় বলা আছে স্মারকলিপি পরিবর্তন করবেন, শেয়ার হোল্ডারদের সবাই সিদ্ধান্ত পাশ করাবেন, নিবন্ধকের নিকট অনুমতি নেবেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করবেন। এগুলো যদি লিখতে পারেন 4-এ 4 দিবে। আপনারা লেখা শুধু প্রাইভেটকে পাবলিকে রূপান্তর করবেন, তারপরে উদ্দীপক পেঁচা টেঁচা কিছু টাকা লিখে দিয়েছেন, এই জন্য 1 বা 2 দেয়। ওকে, এরপরে আসেন, একটি কোম্পানি সিদ্ধান্ত গ্রহণ করে কি তারা কোম্পানি গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত করে নিবন্ধকের নিকট দাখিল করে। উক্ত দলিলপত্র যাচাই বাছাই করে দেখলো মূল দলিলের গুরুত্বপূর্ণ একটি ধারা বাদ পড়েছে। মূল দলিল তার একটা ধারা বাদ পড়েছে। মোট 6টা ধারা থাকে, হ্যাঁ 6টি ধারা থাকে মূল দলিলে। পরবর্তীতে তারা উক্ত ধারা সংযুক্ত করে জমা দেন, নিবন্ধক যাচাই বাছাই পূর্বক কোম্পানির নামে নিবন্ধন পত্র প্রদান করেন। এখন নিবন্ধন পত্র পেয়েও তারা কোম্পানির কাজ শুরু করতে পারছে না, নিবন্ধনের পর কাজ শুরু করতে পারছে না, বলেন কারণ কি? নিবন্ধন পত্র পাওয়ার পরে কার্যক্রম শুরু করতে না পারার উত্তম কারণ কোনটি? শোনেন, নিবন্ধনের পর কাজ শুরু করতে পারে প্রাইভেট, নিবন্ধনের পর কাজ শুরু করতে পারে প্রাইভেট, কিন্তু পাবলিক কোম্পানি নিবন্ধনের পরে কাজ শুরু করতে পারে না। তাদের জন্য একটা দলিল সংগ্রহ করতে হয়, তার নাম কার্যারম্ভের অনুমতি পত্র। এই দলিলটা সংগ্রহ করতে হবে, নাহলে তারা কাজ শুরু করতে পারবে না। পরে দেখেন, কোম্পানি সংগঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল কোনটি? আচ্ছা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, এখানে মনে প্রশ্নটা ভুল হয়েছে। হ্যাঁ, মূল দলিল কোনটি এটা হওয়া উচিত ছিল। কোম্পানি সংগঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। এখানে আমি প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি। কোম্পানির যে মূল দলিল সেটা হচ্ছে স্মারকলিপি। আর যদি এটা গুরুত্বপূর্ণ, যে কোম্পানি সংগঠনের মূল গুরুত্বপূর্ণ দলিল কোনটা এটা হওয়ার কথা ছিল, মূল দলিল এটা হওয়ার কথা ছিল প্রশ্নটায়। যাই হোক, তারপর আপনাদের বলে দিই, স্মারকলিপি হচ্ছে কোম্পানির প্রধান দলিল। ওকে, যদিও কোনো সময় প্রশ্নে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বলে, সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। এটা হচ্ছে কোম্পানির সেকেন্ড দলিল, যেখানে কোম্পানির অভ্যন্তরীণ বিষয় বিস্তারিতভাবে লেখা থাকে, অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয় লেখা থাকে। আর স্মারকলিপি কোম্পানির মূল দলিল, যেখানে 6টি ধারা লেখা থাকে, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। 6টা ধারা
লেখা থাকে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিলে পরিমেল নিয়মাবলীতে অভ্যন্তরীণ বিষয় লেখা থাকে। প্রশ্ন যেভাবেই আসুক যেন আপনি পারেন। যদি এখানে মূল দলিল বলে স্মারকলিপি, আর যদি বলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল তাহলে হচ্ছে পরিমেল নিয়মাবলী। ওকে, বুঝতে পারছি। এখান থেকে প্রশ্নটা এসে পড়ছে, বুঝছেন? কোম্পানির সংগঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল কোনটি? এটা হচ্ছে মূল দলিলই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। আচ্ছা, এটা দেখেন একটু, কোম্পানি সংগঠনের তফসিল 1 কখন ব্যবহার করা হয়? অনেকে জানতে চেয়েছেন এটা। অনেকে আছে পরিমেল নিয়মাবলী তৈরি করে না, পাবলিক লিমিটেড কোম্পানি, তারা পরিমেল নিয়মাবলী তৈরি করে না, বলে এটা লাগবে না আমাদের। তখন পাবলিক কোম্পানি এই পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসাবে, পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসাবে তারা যেটা করে, টেবিলে বা তফসিল 1 এটাকে পরিমেল নিয়মাবলীর বিকল্প দলিল হিসাবে চিন্তা করে নেয় বা ধরে নেয়। তখন এই টেবিলে বা তফসিল 1 ঘোষণা করলেই হয়। বুঝতে পারছেন? মানে আপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিলটা করা লাগবে না। পরিমেল নিয়মাবলী না তৈরি করে তফসিল 1 কে পরিমেল নিয়মাবলী ঘোষণা করা যাবে। শুধু পাবলিক, প্রাইভেট করতে পারবে না এটা। বুঝতে পেরেছেন? এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ ছিল। ধারা কয়টা? ধারা হচ্ছে আপনার 6টা ধারা। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। এটা এমসিকিউ তে পড়াইছি, এখনকার বিস্তারিত পড়াবো বলেন। জনাব করিম তার 2 বন্ধু মিলে একটি যৌথ মূলধনী ব্যবসা। করিম তার 2 বন্ধু, মোট 3 জন। করিম প্লাস 2 বন্ধু মানে 3 জন একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করেন। শুরুতে ব্যবসা ভালো হলেও আর্থিক সমস্যার কারণে তারা ব্যবসা পরিধি বৃদ্ধি করতে পারছে না। এমত অবস্থায় তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, যদি সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন হয় তাহলে তাদের কোম্পানি সংগঠনের নামে জনসাধারণের শেয়ার বিক্রি করে ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে। আচ্ছা, উদ্দীপকে জনক করিম ও তার বন্ধুরা প্রথম কোন ধরনের কোম্পানি গঠন করছেন? 3 জন মিলে যে কোম্পানি গঠন হয় সেটা পাবলিক হইতে পারে না, সেটা 100% প্রাইভেট। আর পাবলিক হলে তো তারা মূলধন সংগ্রহ করতে পারতই। ওকে, জনাব করিম ও তার বন্ধুদের পরবর্তীতে সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য অধিকতর। হ্যাঁ, পরবর্তীতে সিদ্ধান্ত হচ্ছে ছিল প্রাইভেট কিন্তু করবে পাবলিকে যদি 7 জন সদস্য হয়। ওই যে একটু আগে বললাম 1994 সালের কোম্পানি আইনের 231 ধারা অনুযায়ী পাবলিক থেকে প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তর করা যায়। এজন্য কিছু বিষয় অনুসরণ করতে হবে। সিদ্ধান্ত, শেয়ার হোল্ডারদের সেবার সিদ্ধান্ত পাস, স্মারকলিপি পরিবর্তন, নিবন্ধকের নিকট অনুমতি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন। সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন লাগবে। ক্লিয়ার? বলেন এটা বুঝতে পারছেন কিনা? কৃত্রিম ব্যক্তিসত্তা কি? ব্যক্তির না হয়েও ব্যক্তির ন্যায় অধিকার পাওয়া। হোল্ডিং কোম্পানির সংগঠন কি? যখন একটা বড় কোম্পানি ছোট ছোট কোম্পানির শেয়ার কিনে নেয় 51%-এর বেশি, তাদেরকে বলা হয়, বড় কোম্পানিটাকে বলা হয় হোল্ডিং। যখন কোনো কোম্পানি অন্য কোম্পানির 51%-এর বেশি শেয়ার কিনে নেবে, বড় কোম্পানি হচ্ছে হোল্ডিং। এটা কি বুঝতে পারছেন? প্রাইভেট হবে, হ্যাঁ। ওকে, যাক, অনেকেই উত্তর দিতে পারতেছেন, মানে পড়াশোনা হয়েছে আপনাদের, এই অধ্যায়টা পারবেন পরীক্ষায় আসলে। তারপর আসেন, এই অধ্যায় থেকে বেশি সৃজনশীল করাচ্ছি যেন আপনাদের ভুল না হয়। জনাব রাজন এবং তার 39 জন বন্ধু আতরজান নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিজন প্রতি 2 কোটি টাকা করে মোট 80 কোটি টাকার মূলধন সরবরাহ করেন। কিছুদিন পর রাজন তার শেয়ার অন্য একটি বন্ধু রিয়াজের নিকট বিক্রয় করলেন তার শেয়ার। এতে জনাব রাজনকে আইনগত কোনো ঝামেলায় পড়তে হয়নি। মানে সে রাজন তার শেয়ার রিয়াজ কেসে হস্তান্তর করছে, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা হয় নাই। রাজন অন্য একটি অহনা লিমিটেড কোম্পানির 50 লক্ষ টাকা শেয়ার ক্রয় করলেন। কোম্পানি জুন মাসে 10% নগদ লভ্যাংশ এবং 10টি শেয়ারের বিপরীতে একটি শেয়ার দেওয়ার ঘোষণা দিল। প্রশ্নের মধ্যে আসি, উদ্দীপকে আতরজান লিমিটেড কোন ধরনের ব্যবসা সংগঠন? তারা কি করছে? শেয়ার হস্তান্তরযোগ্য, শেয়ার অবাধে
হস্তান্তর যোগ্য, তাহলে এটা হচ্ছে কোম্পানি সংগঠনের অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। কিভাবে আমি বুঝলাম? কারণ একদিকে সদস্য সংখ্যা আছে 39 জন, আবার বলছে একজনের শেয়ার আরেকজনের কাছে হস্তান্তর করছে, কোনো সমস্যা হয় নাই, তার মানে অবশ্যই পাবলিক। কারণ প্রাইভেট হলে আপনি আপনার শেয়ার অন্যজনের কাছে হস্তান্তর করতে পারবেন না, নিয়ম নাই, কিন্তু প্রাইভেট হবে না, তাহলে এটা পাবলিক। আচ্ছা, পরে উদ্দীপকে অহনলা লিমিটেড 10টি শেয়ারের বিপরীতে একটি শেয়ার দেওয়া হয়, তার যথাযথ মূল্যায়ন করো। ওকে, এই যে 10টি নগদ লভ্যাংশ এবং 10টি শেয়ারের বিপরীতে একটি শেয়ার, এই যে একটা শেয়ার, এটা বোনাস। যখন কোনো কোম্পানি কি শেয়ার হবে? বোনাস শেয়ার। যখন কোনো কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ শেয়ার দিবে, তাকে বলা হয় বোনাস শেয়ার। যখন কোনো কোম্পানি নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ শেয়ার দিবে, ক্লিয়ার? নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ শেয়ার দিলে বোনাস শেয়ার বলে। দেখছেন, বোনাস শেয়ার আসতে পারে পরীক্ষায়, এই জন্য এটা করাই দিলাম। বোনাস শেয়ারটাও আসতে পারে। বোনাস শেয়ার আসলে পারবেন যে লভ্যাংশের পরিবর্তে আপনার লভ্যাংশ বাবদ শেয়ার দেওয়া। সামির, হাসিব, সুবর্ণা, আফরা, মাহেদি, বন্যা, আবির, আরবি একটা নামও আছে শাহরিয়ার, বাপ্পি, ভেরি গুড। এটা দেখেন কুমিল্লা বোর্ডের 22 সালের প্রশ্ন। জিকে প্রকল্পের পতিত জমিতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন বিভাগের সহায়তা নিয়ে ইরফান মিয়া ও তার বন্ধু বস্তুরা মিলে একটি সমবায় সংগঠন গড়ে তুলেছেন, যেখানে প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত। তাদের মোট শেয়ার কত? 10,000। এতে সঞ্চয় করে জমা করে ঋণ নেয় এবং জমানো অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে। তারা ঋণ নেয়, সঞ্চয় করে ঋণ নেয় এবং জমানো অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে। আচ্ছা, এদিকে ইরফান মিয়া একাই 3,000 শেয়ার কিনতে চান, অন্য সদস্যরা তা প্রত্যাখ্যান করে, না 3,000 শেয়ার কেনা যাবে না। ওকে ওকে, উদ্দীপকে ইরফান মিয়ারা উদ্দেশ্যের বিচারে কোন ধরনের সমবায় সমিতি গড়ে তুলেছেন? তারা কি করছে? ঋণ নেয়। তো ইরফান মিয়ারা যেহেতু ঋণ নেয় আর কিছু বলে নেয় উদ্দেশ্য বিচারে, তাহলে ঋণদান সমবায় সমিতি, ঋণদান সমবায় সমিতি। আচ্ছা, শেয়ার ক্রয়ে ইরফান মিয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা। কারণ আমরা জানি কোন সদস্য মোট শেয়ারের 20% এর বেশি শেয়ার কিনতে পারবে না, বা 5/1, 20% বা 5/1 বেশি শেয়ার কিনতে পারবে না। তার মানে সর্বোচ্চ 2,000 শেয়ার কেনা সম্ভব একজনের পক্ষে। আমাদের শেয়ার সমবায় সমিতি 2001 সালের আইন অনুযায়ী একজন সদস্য 20% এর বেশি শেয়ার কিনতে পারবে না। ঠিক আছে, একজন সদস্য 20% এর বেশি শেয়ার কিনতে পারবে না। তো এখানে 10,000 শেয়ারের মধ্যে 3,000 শেয়ার সে কিভাবে কিনবে? 30% হয়ে যায়। এই জন্য যৌক্তিক যে প্রস্তাব প্রত্যাখ্যান করছে, যৌক্তিক প্রস্তাব প্রত্যাখ্যান করবে, কারণ তাকে দেওয়া যাবে না 3,000 শেয়ার। ক্লিয়ার? যেই বড় ঠাড়া পড়ছে বড়ি সমস্যা হয়ে যায় কিনা। আচ্ছা, তাহলে এটা কি হবে উত্তর? সমবায় উপবিধি হচ্ছে মূল দলিল। সমবায়ের মূল মন্ত্র কোনটি? মূল মন্ত্র হচ্ছে একতাই বল। শেষ। দ্রুত আগাইতে হবে। কয়টা আছে দেখি একটু, 1 মিনিট। আর 2টা আছে, আশা করি খুব দ্রুত হয়ে যাবে। অঙ্কুর এন্টারপ্রাইজ শহরের বেশ স্বনামধন্য বুটিক হাউস প্রতিষ্ঠান। বাজারে প্রতিযোগিতা মোকাবেলায় বুটিক প্রতিষ্ঠানটি ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎসে তাদের সামঞ্জস্য রেখে পণ্য তৈরি করে, ফলে তার পণ্যের চাহিদা ব্যাপক। অঙ্কুর ইদানিং পর্যাপ্ত লোকবলের অভাবে ক্রেতাদের সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছে না। এমত অবস্থায় তার বান্ধবী ফাতেমা ও শামিমার সহযোগিতায় ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে, ফলে প্রতিষ্ঠানটি সফলতা লাভ করে। এক মালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যের কারণে অঙ্কুর এন্টারপ্রাইজ
সফলতা লাভ করেছে, তারা কি করছে, প্রথমে যেভাবে চালাইছিল সেভাবে পারে নাই, এই জন্য পরে চেঞ্জ করছে। নমনীয়তার গুণ, নমনীয়তার গুণ এটা কি, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, পরিবর্তিত পরিস্থিতি এর সাথে খাপ খাওয়ানো, সেটা হচ্ছে আমাদের এই এক মালিকানা সংগঠনে গুরুত্বপূর্ণ একটা নীতি। ব্যবসা সম্প্রসারণে উদ্যোগই এন্টারপ্রাইজের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি চাইলে যদি আপনার চাহিদা বেড়ে যায় তখন আপনি লোক নিয়োগ দিতে পারেন কর্মচারী হিসাবে, মালিক হিসাবে না, কর্মচারী হিসাবে দুজন রাখছে, তাহলে সিদ্ধান্তটি যৌক্তিক। আবারও দেখেন যে মোকাবেলায় প্রতিষ্ঠানটি ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎসের সাথে সামঞ্জস্য রেখে পণ্য তৈরি করছে, তার মানে নমনীয়তার গুণটা তারা অনুসরণ করতে পারছে। এক মালিক ব্যবসা জনপ্রিয় কেন, সহজে গঠন করা যায়, আইনগত ঝামেলা নাই। এক মালিকানা ব্যবসা কি, একক ব্যক্তির মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। ওকে, তারপরে আসেন এইটা, আর দুইটা সৃজনশীল আছে দেখা দিচ্ছি। উদ্যোগ গ্রহণ, দলিল পত্র প্রণয়ন, নিবন্ধন পত্র পর্যায়, আরেকটা আছে, এটা কি হবে, কার্যারম্ভের অনুমতি পত্র, এটা নিতে হয়। তা উদ্দীপকের চিত্রতে স্থানে কোম্পানি গঠনের কোন পর্যায়ে বসবে, এটা হচ্ছে কার্যারম্ভ পর্যায়, এটা বসবে কোন পর্যায়ে, কার্যারম্ভ পর্যায়, এটা চতুর্থ স্তরে। এখানে উদ্যোগ গ্রহণ প্রথম, দলিল প্রণয়ন দ্বিতীয়, নিবন্ধন তৃতীয়, কার্যারম্ভ পর্যায় চতুর্থ, তাহলে এখানে কি বসবে, কার্যারম্ভ পর্যায়। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মাধ্যমে বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব। হ্যাঁ, যেহেতু 4টা স্টেপ পার করছে, তাহলে রাইসা লিমিটেড হচ্ছে পাবলিক, আর যদি 3টা স্টেপের পরেই কাজ শুরু করতে পারতো, এই 3টা স্টেপ থাকলে তখন সেটা হয়তো প্রাইভেট, কারণ প্রাইভেট প্রতিষ্ঠানের কার্যারম্ভের পর্যায়ে মানে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় না, পাবলিক কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্র এই সজুলিটা সংগ্রহ করতে হয়, তাহলে এটা কি হবে, পাবলিক। আর পাবলিক কোম্পানি কি করে, শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, তার মানে বেশি মূলধন তারা সংগ্রহ করতে পারে, বেশি মূলধন। শেয়ার কি মোট মূলধনের সমান ক্ষুদ্র অংশ। বিবরণপত্র কেন প্রচার করা হয়, শেয়ার ক্রয়ের আহ্বান জানায়, জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানায়। এই আমার শেয়ার ক্রয় করে, আমার প্রতিষ্ঠান শেয়ার ছাড়ছে, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, সবাইকে জানান দেয় এই কোম্পানি শেয়ার ছাড়ছে, সবাই শেয়ার ক্রয় করেন। ইজ ইট ক্লিয়ার? মূল কথাটা দেখেন, উদ্যোগ গ্রহণ, দলিল প্রণয়ন, নিবন্ধন পত্র পর্যায়, এই 3টার পরে কাজ শুরু করতে পারে প্রাইভেট। 4টা পর্যায়ে আসলে সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হবে। তার মানে কার্যারম্ভের অনুমতিপত্র থাকলে 4টা পর্যায়, তাহলে উদ্দীপকের চিত্রটির স্থানে কি বসবে, কোন পর্যায়ে, সেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র, কার্যারম্ভ পর্যায়। এটা দেখেন লাস্ট, মুন্সির চর গ্রামের 50 জন সবজি চাষী উন্নয়ন সংঘ নামে একটি প্রতিষ্ঠান করছে সমবায় সমিতি। তারা তাদের উৎপাদিত সবজি স্থানীয় পাইকারদের নিকট বিক্রয় না করে সমিতির মাধ্যমে ঢাকার বিভিন্ন সবজির আড়তে বিক্রি করেন, ফলে তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন। গত বছর উন্নয়ন সংঘ 60,000 টাকা মুনাফা অর্জন করায় সমিতির একজন সদস্য 1200 টাকা দাবি করে, বলে 1200 টাকা দিবেন আমাকে। আচ্ছা, উদ্দেশ্য বিচারে কি উদ্দেশ্য নিয়ে তারা করছে, তারা হচ্ছে ন্যায্য মূল্য পাওয়ার জন্য, তাই না, তারা তাদের উৎপাদিত সবজি স্থানীয় পাইকারদের নিকট বিক্রয় না করে সমিতির মাধ্যমে ঢাকার বিভিন্ন সবজির আড়তে বিক্রয় করেন, তাহলে বিক্রয় উদ্দেশ্য, উদ্দেশ্য বিচারে বিক্রয় সমবায় সমিতি তা তারা বিক্রি করতে যাচ্ছে ন্যায্য মূল্যে, বিক্রয় ন্যায্য মূল্যে তারা বিক্রি করার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত একজন সদস্য 1200 টাকা কি লভ্যাংশ পাবে, আমরা দেখি। আমরা জানি 60,000 টাকা মূলধন, তার 3% মুনাফা হয়েছে, উন্নয়ন 15%
সঞ্চিতি তহবিলে জমা দিতে হয়, বাকি থাকে 82%। 60,000 82% কত আসে দেখি। ওকে, 60,000 টাকার 82% আসে হচ্ছে 49,200। তাহলে একজন সদস্য কত টাকা পাবেন? 49,200 ভাগ 50 জন সদস্য, মোট সদস্য কতজন? 50 জন, ভাগ 50, না 984 টাকা পাবে। 984। তার দাবি অযৌক্তিক, তার দাবিটা হচ্ছে অযৌক্তিক, কারণ আমরা জানি সমবায় সংগঠনে 3% উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়, 15% সঞ্চিতি তহবিলে জমা রাখতে হয়, বাকি 82% লভ্যাংশ আকারে বন্টন করা যাবে। ওই 82% আসলে 49,200। তাহলে প্রত্যেক সদস্য 50 ভাগ করেন, পাবে কত? 984 টাকা। তাহলে ওই ব্যক্তি 1200 টাকার দাবি অযৌক্তিক, হয় নাই, ভুল। ওকে, ক্লিয়ার কিনা বলেন? বলেন স্যার এটা ভোক্তা বিক্রয় সমবায় সমিতি কেন বুঝলেন? কারণ বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য দেখেন স্থানীয় পাইকারদের নিকট বিক্রয় না করে তারা অন্য ভারতে গিয়ে বিক্রি করছেন, তাহলে বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য করছে, ন্যায্য মূল্য পাচ্ছেন বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য। তাহলে এটা বিক্রয় সমবায় সমিতি উদ্দেশ্য বিচারে। আর যদি বলতো চাষি, যদি বলতো প্রকৃতি বিচারে, চাষিরা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি প্রকৃতি বিচারে, আর উদ্দেশ্য বিচারে তারা হচ্ছে একটি কোন ধরনের বিক্রয় সমবায় সমিতি। আর লভ্যাংশটা বুঝতে পারছেন তো, যে 3% উন্নয়ন তহবিল, 15% সঞ্চিতি তহবিলে জমা রাখতে হয়। ক্লিয়ার? এক মালিকানা, অংশীদারি, কোম্পানি, সমবায়। কটা আসবে? 1 2 3 4 5 6 7, 7টি সিকিউ আসবে এখান থেকে। বহুমুখী হোক না, এখানে তো ক্রয় বিক্রয় ঋণ দান সবগুলো করে নেই, এখানে বলছে শুধু বিক্রয় সুবিধা প্রাপ্তির জন্য, এই জন্য বিক্রয় সমবায় সমিতি হবে। হ্যাঁ, ওকে। 1 + 2 + 12, 9টা 30 মিনিট। এখন প্রচন্ড বৃষ্টি হইতেছে, ক্লাস বন্ধ করে দিচ্ছি। 9টা 30 মিনিট শুরু করবো। সবাই নামাজ, খাওয়া দাওয়া সেরে নেন, আর আমি ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাস শুরু হবে 9টা 30 মিনিটে, 1 2 12 অধ্যায়ের উপর। নামাজ খাওয়া দাওয়া সেরে নেই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।